ছাব্বিশের আগে একেবারে যেন বড় বড় চমক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখলাম যে কলকাতায় এসে তিনি মেট্রো রেলের উদ্বোধনের দিন একেবারে যেন চমকের পর চমককে সামনে রাখলেন। আবার তার আগে যখন তিনি বিহারের গয়ায় সভা করলেন, সেখানেও উঠে এলো একটা প্রশ্ন। এই একদিনের দুটো সভার মধ্যে একটা বিষয় কিন্তু ভীষণ কমন ছিল, সেটা হচ্ছে একটি বিশেষ বিলের প্রসঙ্গ। যে বিলকে সামনে রেখে নরেন্দ্র মোদী একেবারে চাচা ছোলা আক্রমণ করেছেন একের পর এক মন্ত্রীদের, এমনকি সেই লিস্টের মধ্যে কিন্তু তিনি বারবার বলেছেন যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ যদি অন্যায় করে এবং দুর্নীতির দায়ে যদি তাকে জেলে যেতে হয়, 30 দিনের মধ্যে যদি তিনি কোনোভাবে জামিন না পান, তাহলে 31তম দিনে পথ চলে যাবে। এই হচ্ছে এই বিলের মোদ্দা কথা। তবে এই বিলকে আইনে পরিণত করতে গিয়ে একেবারে বিরোধীদের চাপের মুখে পড়তে হচ্ছে শাসক দলকে। তবে এবারে কেন্দ্রের শাসক দল কি করে, এই বিল এলে পরে কি হয়, এই সমস্ত কিছু নিয়ে জল্পনা তো চলছে। কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে একেবারে চাচা ছোলা ভাষায় বারংবার বলে গেলেন এই বিলের কথা, তা কিন্তু সত্যি একেবারে নজর কেড়েছে। তাহলে আগামী দিনে স্বাভাবিকভাবেই দুর্নীতি করার আগে ভয় পাবে যে কোনো হেভিওয়েট নেতা কর্মী, এ কথাটা কিন্তু বলা যেতেই পারে। চলুন আমরা বরঞ্চ প্রথমে শুনে নিই যে নরেন্দ্র মোদী তার সেই আক্রমণাত্মক বক্তব্যে, চাচা ছোলা বক্তব্যে কি বলেছেন, তারপরে আসবো পরবর্তী আলোচনায়। भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मैं बंगाल के लोगों से इस बिल के बारे में विशेष तौर पर बात करूंगा। साथियों, आप भी जानते हैं हमारे देश में अगर एक छोटा सा सरकारी कर्मचारी, चाहे वो सरकारी कर्मचारी ड्राइवर हो, प्यून हो, सरकार की किसी कैंटीन में काम करता हो, सरकार में कहीं साफ सफाई का काम करता हो, अगर वो कर्मचारी को किसी पुलिस वाले ने जेल में बंद कर दिया तो करीब करीब 50 घंटे में अगर उसको जमानत नहीं मिली और 50 घंटे जेल में रह गया तो ऑटोमेटिक उसकी नौकरी चली जाती है, सस्पेंड हो जाता है। एक छोटा मुलाजिम 2 दिन अगर जेल में रहे तो उसकी जिंदगी तबाह करने के कानून है, लेकिन कोई मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। और हालत तो देखिए, आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। এই যে বক্তব্যটা, যেটা তিনি দমদমে দাঁড়িয়ে দিয়েছেন, তার আগে তিনি আরো একটা বক্তব্য রেখেছিলেন বিহারের গয়ায়। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে যেভাবে আমরা দেখেছি যে জেলে বসেও সরকার চালানো হচ্ছে, এই দিন এবারে শেষ হতে চলেছে। আমরা কথা বলবো আমাদের সঙ্গে, আমাদের কলিগ তাপস রয়েছে। তাপস, পরপর একেবারে চাচা ছোলা আক্রমণ এবং এমন দুটো জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন সেই দুই রাজ্যেই হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তো এই পুরো বিষয়টা যদি আমরা দেখি, মোদির এই বক্তব্য এবং যদি এই বিল সামনে আসে, তাহলে ঠিক কতটা চাপে পড়তে চলেছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা? দেখো, প্রথম হচ্ছে যে এই বিলকে আইনে পরিণত করা যথেষ্ট কঠিন এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, কারণ বিরোধীরা যেভাবে সাঁড়াশি আক্রমণ করছে কেন্দ্রীয় সরকারের ওপর, তাতে অতটা সোজা হবে না। তবে সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে হয়তো বিল আগামী দিনে পাস হয়ে যেতে পারে। তবে বিরোধীদের কথা যদি বলা হয়, অবশ্যই, কারণ এরম প্রেসিডেন্স কিন্তু ভারতবর্ষে রয়েছে যে বিভিন্ন সময় যারা যারা মুখ্যমন্ত্রী পদে ছিলেন, বিভিন্ন সময় গ্রেফতার হয়েছিলেন এবং জেলে বসেও তারা সরকার চালিয়েছিলেন। সাম্প্রতিক উদাহরণ অরবিন্দ কেজরিওয়াল, আমরা জানি যে তাকে গত বছর যখন গ্রেফতার করা হয় মার্চ মাসে,
অবশেষে তিনি প্যারোল পান, তার পরবর্তী সময় আবার সারেন্ডার করেন এবং তারপর আবার সম্ভবত সেপ্টেম্বর মাসে তিনি জামিন পান। তারপর জামিন পাওয়ার পর তিনি নৈতিকতার গ্রাউন্ডে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। সেক্ষেত্রে যদি এই আইন প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে পরবর্তীকালে যদি কেন্দ্রীয় সংস্থা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আনে, তাহলে কিন্তু খুব স্পষ্ট হতো যে, যদি ধরে নাও উদাহরণ দিই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে পিএমএলএ ধারা রয়েছে, মানি লন্ডারিং অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন জামিন হয় না। এরম প্রেসিডেন্স কিন্তু সম্ভবত অতীতেও আমরা দেখিনি। তা সেক্ষেত্রে তাকে কিন্তু একটা নির্ধারিত সময় কিন্তু তাকে জেলে থাকতে হয় বা হেফাজতে থাকতে হয়। সেটা কখনোই কিন্তু দেখেছি যে 30 দিনের কম হয় না, 30 দিনের অনেকটাই বেশি সময় হয়। তো সেক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার তাতে বলা হয় যে আ পারসন ইজ সেড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। অর্থাৎ যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাকে নির্দোষ হিসেবেই ধরা হয়, যার জন্য আমরা বলি আন্ডার ট্রায়াল প্রিজনার, যারা ট্রায়ালে রয়েছে। সেক্ষেত্রে একটা ব্যক্তি যদি সে দোষী সাব্যস্ত হলো না, তাকে সন্দেহের বশে তার বিরুদ্ধে অভিযোগ আছে বা তথ্য প্রমাণ আছে, তার জন্য যদি তাকে গ্রেফতার করা হয় এবং সে যদি জেলে থাকে, পরবর্তীকালে যদি বেকসুর খালাস হয় এবং সে যদি একজন পলিসি মেকার হয়, মুখ্যমন্ত্রী বা ধরে নাও কোনো ক্যাবিনেট মন্ত্রী হয় রাজ্যের বা কেন্দ্রের, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বিরোধীদের অবশ্যই দেখা দেবে। কারণ আগে আইপিসিতে একটি ধারা ছিল যে 120B, যেটাকে আমরা বলি ক্রিমিনাল কনস্পিরেসির ধারা লেগে যাওয়া মানে, দেওয়া হলো মানে, যে 1 মাসের আগে কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে বেরিয়ে আসা। কারণ আমরা সারদা বা রোজ ভ্যালি কাণ্ডে কভার করতে গিয়ে আমরা দেখেছিলাম যে সিবিআই যখন গ্রেফতার করতো এবং বৃহত্তর ষড়যন্ত্র বলা হতো, তো বৃহত্তর ষড়যন্ত্রের আওতা কিন্তু অনেকটা, তাতে কিন্তু স্পেসিফিক নেই যে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা এই ধরনের তথ্য প্রমাণ রয়েছে। একটা মানুষ যদি প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়াল হয়, যদি মুখ্যমন্ত্রী কোনো রাজ্যের হন, তো সে প্রভাবশালী হবে, এটা ধরেই নেওয়া হয়। তো সেক্ষেত্রে 120B যখন দেওয়া হতো ক্রিমিনাল কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে, 1 মাসের আগে কিন্তু জামিন হতো না, বা তার অনেকটা বেশি সময় লাগে। এবং যার জন্যই কি যে কথাটা তিনি বললেন যে লালু প্রসাদ যাদবের প্রসঙ্গ টেনে নিয়ে এসে যে জেলে বসে তিনি সই করে পাঠিয়েছেন, জেলে বসে তিনি সরকার চালিয়েছেন, গয়ায় তিনি এই কথাটা বলেছেন। একেবারেই দেখো, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে আমরা জানি ফডার স্ক্যামে তাকে যখন অভিযুক্ত করা হয় বা তাকে যখন গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে, সিবিআই যখন গ্রেফতার করে, তার পরবর্তীকালে বহু মামলা একের পর এক তার বিরুদ্ধে আসে এবং দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও তিনি কিন্তু জেলে বসেই সরকার চালিয়েছিলেন, ফাইল সই করতেন এবং এইভাবেই সরকার চলছিল। তো সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু একটা নৈতিকতার জায়গা যেটা রাখছেন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার, যেটা রাখার চেষ্টা করছে যে একজন সরকারি কর্মচারী সে যদি